ব্রেকিং নিউজ লেডিজ এন্ড জেন্টলম্যান, ইটস এ ব্রেকিং নিউজ। আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিতে রাজি হয়েছে ভারত। খসাই কামাল বা ঢাকার খসাই যাকে বলা হয়, সেই খসাই কামালকে দিয়েই শুরু হবে আপনার প্রত্যাবর্তন। ভাগ বাটোয়ারা নিয়ে শেখ হাসিনা ও শেখ রেহানার মধ্যে কি পরিমাণ চুলোচুলি হতো তা নিজের কানে না শুনলে বিশ্বাস করা কঠিন। হাসিনা পতনের পর বিএনপি যেভাবে দখল চাঁদাবাজি মাস্তানি আর খাই শুরু করলো, আমি তখন বুঝে গেছি এই দল আর ক্ষমতা আসতে পারবে না। তবে কি ভারতের মাটিতে বসেই নিজের বোনের সাথে চুলোচুলিতে লিপ্ত হয়েছেন শেখ হাসিনা? ক্ষমতা হারানোর শোক কি তবে নিজের রক্ত সম্পর্কের বাঁধনও ছিঁড়ে ফেলছে? শেখ হাসিনা তার আত্মীয় স্বজন ও দলবল নিয়ে বাংলাদেশটাকে যেন কাঁচাই চিবিয়ে খেয়েছে, আর ভারতের কাছে বিক্রি করে দিয়ে শয়তানের মতো হো হো করে হেসেছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়ে প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেছেন যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফেরত দেওয়ার মধ্য দিয়ে ভারত এই অপরাধীদের প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু করবে। এবারে কুরবানি ঈদটা তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মাধ্যমেই করবো ইনশাআল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ভারত ফেরত দেবে এমন একটা ইঙ্গিত করলেন আজকে। কিন্তু এবার নরেন্দ্র মোদী একটু পল্টি মারতেছে, হয়তো শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ আরো যারা ভারতে পালাতক আছেন তাদের কপাল পুড়তে যাচ্ছে। ভারত অন্যরকম বার্তা দিয়েছে, লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ওনাকে দিয়ে শুরু হতে যাচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে যে বন্দি বিনিময় চুক্তি আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের এই মুহূর্তের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। এক লোক 3 জালিম লোকরে খুঁজে বাইর করছে, মহা জালিম। কেন খুঁজে বাইর করছে? তাদের কাছ থেকে বুদ্ধি নিতে চায়। তার উদ্দেশ্য কাউকে কষ্ট দিয়া মারবে সে, কিন্তু প্রচুর কষ্ট দিতে হবে। এবং কিভাবে কষ্ট দেওয়া যায় ওই পরামর্শ নেওয়ার জন্যই ওই 3 জনকে ডাকছে। এই 3 জন হলো মহা জালিম। প্রথম জন বুদ্ধি দিতেছে যে ওরে গলায় দড়ি দিয়া গাছের সাথে ঝুলাইয়া দাও, তাইলে দেখবা তরপায়া মইরা যাইব। তখন এই লোক বলে যে ভাই আমি ঝুলাইলাম ঠিক আছে, কিন্তু 1 মিনিট 2 মিনিট হাত পা নাড়াচাড়া করবে, জিব্বা বাইর করবো, তারপর তো মইরা যাবে। তার মানে মাত্র 2 মিনিট কষ্ট পাইলো তো না, এটা মাইনা নিলাম না। দ্বিতীয় জালিম বলতেছে এক কাজ করেন, তার শরীরের বিভিন্ন জায়গায় আগুন দিয়া পোড়াইয়া দেন, চুল থেকে পা পর্যন্ত বিভিন্ন জায়গায় আগুন লাগায় পোড়াইয়া দেন, দেখবেন হাসপাতালে তরপায়া মরবে। তখন এই লোক বলতেছে না, এটাও পছন্দ হইল না, কারণ ওই হাসপাতালে 1 মাস 2 মাস তারপর তো মইরাই যাইব। তার মানে আমি মাত্র 2 মাস তারে কষ্ট দিলাম, আমি আরো কষ্ট দিতে চাই, সেটার বুদ্ধি দাও। তখন তৃতীয় জালিম বলতেছে, হ্যাঁ 3 নম্বরটা চুপচাপ শুনতেছিল, সে তখন মুখ খুলছে। সে বলতেছে তুমি যদি তাকে তরপায়া সারা জীবন কষ্ট দিতে চাও তাহলে তাকে প্রচুর ভালোবাসা দাও, তাকে এমন একটা জায়গায় পৌঁছায় দাও যেন সবাই তাকে হাততালি দেয়, তারপরে তাকে একটা জায়গায় ছুঁড়া ফেলো, একা কইরা ফেলাও, সবাই সইরা যাও, তারপরে দেখবা সে একা তরপায়া মরবে। এটা হইলো সবচেয়ে বড় কষ্টদায়ক মৃত্যু। এই বুদ্ধিটা তার ভালো লাগছে, যে হ্যাঁ এই বুদ্ধিটা আমার ভালো লাগছে। কেন কথাটা বললাম জানেন? এই যে রায় হয়ে গেছে ফাঁসির, যদি শেখ হাসিনাকে নাও আনতে পারে উনি কিন্তু তরপায়া কষ্ট পায়া একা মরবে, কারণ উনি এমন একটা জায়গায় পৌঁছে গেছিলেন, আয়রন লেডি, পৃথিবীর সেরা নারীদের মধ্যে একজন। আর আমাদের দেশে তো ভাই দেখছেনই আপনারা কত ভালোবাসা, উনি যা বলতো তাই হইতো। বাংলাদেশের সাংবাদিকরা সামনে বইয়া থাকতো আর উনি যেটা বলতো সবাই হাততালি দিত। ওনাকে যদি কেউ প্রশ্ন করত কত বিনয়ের সহকারে মাথা নত কইরা প্রশ্ন করত, এবং উনি ওইটা নিয়ে তামাশাও করত। কেউ কিন্তু দ্বিতীয়বার আর প্রশ্ন করতো না যে আপনি তামাশা করলেন কেন বা আপনি এই কথা বললেন কেন, সেই ক্ষমতা কারো ছিল না। তার মানে কোথায় পৌঁছে গেছিল? সেই মানুষটা এই দেশ থেকে পালায়া দিল্লিতে আছে, এবং দিল্লিরও কিন্তু প্রচুর ভালোবাসা পাইছে। কিন্তু এখন যদি ওই ভালোবাসাটাও কইমা যায় তাহলে তো ভাই পুরাই একা হয়ে গেল, তাই না? নিঃস্ব হয়ে গেল। কারণ কথাটা কেন বললাম দেখেন, এর মধ্যেই কিন্তু প্রশ্ন চলে আসছে, ওই যে কামাল সাহেব, আসাদুজ্জামান খান কামাল, যাকে বলা হয়েছিল, ওই যে পুলিশ বলছিল না একটা মারি আরেকটা দাঁড়ায় যায়, সেই আসাদুজ্জামান খান কামাল তাকে ভারত দিয়ে দিতে পারে বাংলাদেশকে, এমন একটা প্রশ্ন চলে আসছে। কারণ আমাদের প্রধান উপদেষ্টা সচিব সাহেব এরকম একটা ইঙ্গিত দিছে যে কামালকে ওনারা, ওই যে একটা আইন আছে ভারতের সঙ্গে আমাদের, মানে আসামি লেনদেন করার একটা আইন আছে ভাই। হয় কামাল সাহেবের অবস্থাটা এখন কি?
তার কানে তো এই কথাটা গেছে যে এরকম আসামি লেনদেনের মধ্যে ওনাকে দিয়ে দিতে পারে বাংলাদেশে। এখন যারা ভারতে আছে ভাই দেখবেন ভারত থেকেও পালানো শুরু করবে। হ্যাঁ ভাই, ভারত থেকেও পালানো শুরু করবে। আর শেখ হাসিনাকে কি দিবে না, এই ব্যাপারে এখনো রাজি হবে না। আর ওই কামালের ব্যাপারটা কখন রাজি হয়েছে, আমার যদ্দূর মনে হয় একদিন আগে আমাদের ওই যে প্রতিরক্ষা উপদেষ্টা খলিলুর রহমান সাহেবকে ডাইকা নিয়ে গেছিল না, তখনই আলাপ হয়েছে। কেন এই ধরনের আলাপ হবে? কারণ আছে ভাই এই ধরনের আলাপ হওয়ার, কারণ তাদের তো 7 সিস্টার আছে। এখানে এই 7 সিস্টারের মধ্যে অনেক উগ্রবাদী আছে, বিচ্ছিন্নবাদী আছে। আমরা যদি তাদের নেতাদেরকে ভবিষ্যতে আমাদের দেশে আশ্রয় দেই আর আমাদের দেশ থেকে ওদেরকে যদি সেই সুযোগ কইরা দেই, যেই সুযোগ এখন শেখ হাসিনাকে ভারত কইরা দিছে আমাদের দেশটাকে অস্থির করার জন্য, একই সুযোগ যদি এই 7 সিস্টারকে অস্থির করার জন্য বাংলাদেশ কইরা দেয় ভবিষ্যতে, এই চিন্তাটা তাদের মাথায় আসছে ভাই। তাদের বড় চিন্তাটা কি জানেন এখন সামনে, যদি কোনো কারণে জামাতে ইসলাম ক্ষমতায় চলে আসে, মহাবিপদ। তো মহাবিপদ। বিপদ কোন দিক দিয়ে জানেন? এই বিপদ তাদেরকে তারায় বেড়াইতেছে 47 থেকে 71 পর্যন্ত যে বিপদে তারা ছিল। হ্যাঁ, কি বিপদ? 47 থেকে 71 পর্যন্ত এই যে ভয়, এদিক দিয়ে না চাপ দেয় আবার ওদিক দিয়ে না চাপ দেয়, দুদিক দিয়ে যদি আক্রমণ করে তাহলে তো ভাই ভারতের অবস্থা কাহিল। ওই চিন্তা থেকেই কিন্তু আমাদের 71-এর স্বাধীনতায় ওরা সহযোগিতা করছে। আমাদের দেশ স্বাধীন হওয়ার পর ওরা চিন্তা মুক্ত হয়েছিল, এখন আবার সেম চিন্তাটা পায়া পড়ছে। কারণ জামাত ইসলাম ক্ষমতায় যাইতে পারে, ওরা এটা হিসাব নিকাশ কইরা নিজেরাও বুঝা ফেলাইছে। এই বুঝা ফেলানো একটা উপকার হয়েছে কি জানেন, এখন তাদের হুশ হবে যে ভাই বিপ্লবী কইরা লাভ নাই। একজন শেখ হাসিনার জন্য, একজন কামালের জন্য, একজন ওবায়দুল কাদিরের জন্য, বা একজন ওই যে ছাত্রলীগের সাদ্দামের জন্য 18 কোটি মানুষের সাথে ভেজাল কইরা লাভ নাই। বিপদ আসতে পারে ভবিষ্যতে, মহাবিপদ আসতে পারে। কারণ কি জানেন, ওরাই তো বলে এই দেশটা জঙ্গি দেশ হয়ে যেতেছে, মানে পাকিস্তানের সাথে হাত মিলায় ফেলাইতেছে, এটাই বলতে চায়, জঙ্গি ট্যাগ দিতে চায়। ভাগ্য ভালো জানেন, ভাগ্য ভালো কি জানেন, ডক্টর ইউনূস স্যারের দাড়ি নাই, টুপি নাই। দাড়ি টুপি থাকলে যেভাবে জঙ্গি জঙ্গি বলতেছিল পুরা বাস্তবায়ন করে ফেলাইতো। যাই হোক, ওই জঙ্গি নাটক বেশি দিন চলবে না। এই নাটক আমাদের দেশের মধ্যেও চলতেছে, অনেকেই বলার চেষ্টা করতেছে অনেক কথা, কোনো কথাই কোনো কাজ হবে না। কারণ কি জানেন, মানুষ বুঝতে শিখে গেছে। তো মানুষকে বেকুব ভাবার কোনো কারণ নাই। দেখেন এই যে আমি কিন্তু এনসিপি কে অনেক ভালোবাসা দিছি, এখনো ভালোবাসি। আর জামাতে ইসলামের পক্ষে যে আমি কথা বলি এটা আমি লুকাই না। কারণ কি? কারণ একটাই ভাই, যে জামাতে ইসলাম তো আর জানে না কিভাবে চাঁদাবাজি করতে হয়। জামাতে ইসলাম জানে না তো ভাই আয়না ঘর কেমনে বানাইতে হয়। এই দলটা কিন্তু জানে না। এই দলটার কারো কিন্তু বিদেশে বাড়ি ঘর নাই। এই দলটা কোনো ব্যাংক লুট করে নাই। এই জামাতে ইসলাম কখনো আওয়ামী লীগের সাথে ক্ষমতায় গেছে, কখনো বিএনপির সাথে ক্ষমতায় গেছে। এই দল থেকে অনেকেই 2-4 জন মিনিস্টার হইছে। এই দল থেকে 2-4 জন তো ভাই মিনিস্টার হইছে, তাই না? আমাদের দেশ চালাইছে না, ক্ষমতায় থাকছে না, থাকছে তো। কিন্তু আপনারা বাংলাদেশের সমস্ত মিনিস্টারদের খোঁজ খবর বাইর করেন, তাদের তথ্য বাইর করেন, আর জামাত ইসলাম থেকে যারা ছিল তাদের তথ্য বাইর করেন। দেখেন একটা টাকার জালিয়াতি বাইর করতে পারেন কিনা, একটা টাকা লুট করছে কিনা বাইর করতে পারেন কিনা। পারবেন না ভাই, কেউ পারে নাই আজ পর্যন্ত, বহু চেষ্টা করছে। দেখেন ওনারা কি সুন্দর ভাবে বলে, আমরা যদি ক্ষমতায় যাই প্রতি 3 মাস মানে 100 দিনের হিসাব আমরা এই দেশের মানুষকে জানাবো, যে আমরা এই 100 দিন কতটুকু আগাইলাম এবং কি ছিল আমাদের পুঁজি, এখন কি আছে এবং আমরা কি কি করতে চাই, সবকিছু আমরা জনগণের সাথে শেয়ার করব। আবার দেখেন এটাও বলছে, তারপরে কি আমরা আর কোনো কথা বলবো না, শুধু 100 দিন না, তারপরে 100 দিনও আমরা কি করতে যাচ্ছি সেটাও আমরা জনগণের কাছে প্রকাশ করব। তার মানে বছরে এভাবে 4 বার ওনারা জবাবদিহি করবে বাংলাদেশের জনগণের কাছে। দেখেন পুরাপুরি ক্লিয়ার কথা, তাই না? আর আমরাও তো চাল চলনে দেখতে পাই, বুঝতে পারি না। দেখেন এই করাইল বস্তিটা আমার খুব কাছাকাছি। এই করাইল বস্তির সাথে আমার সম্পর্ক আছে, কারণ যখন করাইল বস্তি হয় নাই তখন একটা ঝিল ছিল এখানে, আর এই ঝিলে আমি সাঁতার কাটা শিখছি। আবার অনেককেই সাঁতার কাটা শিখাইছি ভাই। বিখ্যাত এক গায়িকার মাকে আমি সাঁতার কাটা শিখাইছি এখানে। যাই হোক, একটা টাইমে এখানে বস্তি হয়ে গেল। এই বস্তির মধ্যে আগুন লাগলো। আগুন লাগার পর রাইতে 2টার সময় কোন দলটা ওইখানে পৌঁছাইছে? প্রথম জামাতের আমির সাহেব ডাক্তার শফিকুর রহমান সাহেব ওইখানে পৌঁছাইছে। প্রত্যেকটা কম্বল দিছে, রাতের খাবার ব্যবস্থা করছে। পরদিন সকালে আবার রুটি এবং কলা দেওয়া হয়েছে, দুপুরের খাওয়া ব্যবস্থা করা হয়েছে। আপনারা ওইখানে যা জিজ্ঞাসা করেন যে ভাই এখানে কয়টা দল আসছিল, অনেকের নাম বলবে, কিন্তু পাশে দাঁড়াইছে কারা, খাবার দিছে কারা, রাতে শোবার সময় শীতের মধ্যে কম্বল দিছে কারা,
জামাত ইসলামের কথা বলবে। হ্যাঁ, এই জন্যই আমি জামাত ইসলামকে সাপোর্ট করি। এরকম অনেক উপমা আমি দিতে পারি এই মুহূর্তে, গত 15 মাসের, এর আগেরও ভাই অনেক কথা সামনে নিয়ে আসতে পারি, আনার দরকার নাই। এই জন্য আপনারা নিজেরাই এই মিডিয়ার মাধ্যমে জানতে পারতেছেন, সবকিছু বুঝতে পারতেছেন, যার ফলে আমি ওই যে নিরপেক্ষ ভাব থেকে ইউটিউবিং করুম, ওই ভণ্ডামিটা করতে চাই নাই। আমি সরাসরি ওনাদেরকে যে সাপোর্ট করি এটা প্রকাশ করি। এই প্রকাশ করতে গিয়ে আমার প্রাউড ফিল হয়, আমার ভিতরে একটা অহংকার আসে যে আমি একটা ভালো দলকে সাপোর্ট করতেছি, যারা এই দেশটাকে নিয়ে ভাবে, চিন্তা ভাবনা করে। আর এই চিন্তা ভাবনাটা শুধু আমার একা না ভাই, আপনাদের মধ্যে আসে নাই, নিশ্চয়ই আসছে। কিন্তু দেখেন, দেশের একটা জনগোষ্ঠী আবার ওনাদেরকে কলঙ্কিত করার জন্য বহু রকম চেষ্টা করতেছে। আজকে ওনাদের মহাসমাবেশ ছিল, ওই সমাবেশের একটা স্টেজ বানাইছে, ওই স্টেজটা ছিল টোটালটাই সবুজ আর কার্পেট ছিল লাল। এরকম লাল কার্পেট, সবুজ স্টেজ সব দলই বানাইছে ভাই, অতীতে সব দলই আছে এরকম স্টেজ ভাই, সব দলই বানাইছে। কিন্তু ওনাদেরকে কলঙ্কিত করার জন্য এআই দিয়া ওই স্টেজের মাঝখানে আবার লাল কার্পেট দিছে, মানে সবুজের মধ্যে লাল। আসলে ওইটা কিন্তু এআই দিয়া বানানো, অরিজিনালটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তার মানে কি জানেন, দোষ ধরতে হবে, ভুল ধরতে হবে। কিন্তু আমার সেন্সে এরকম ভুল ধরা অনেক ভালো, আরো অনেক ভুল ধরবেন আপনারা। যত ভুল ধরবেন ততই মানুষ বুঝতে পারবে সঠিকটা কি। মানুষের ওই সেন্সটা তো এখন আছে। দেখেন, এই যে এনসিপি নিয়ে আমাদের কত অহংকার, কিন্তু গত 4-5 দিন যাবত কিন্তু ওইভাবে কথা বলতেছি না। কেন বলতেছি না? চাল চলন একটু বেসামাল মনে হয়েছে আমার কাছে। কিরকম বেসামাল? দেখেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উনার কথার মধ্যে আমি তাল গোল পাই না ভাই। হ্যাঁ ভাই, সঠিক কথা পাই না। আরেকজন আছে মাহবুজ আলম, উনারও কোনো তাল গোল পাই না, স্ট্যাটাস দেয়, ডিলিট করে, ঠিক এরকমই ভাই কথা বলে, এক স্টেপ আগায় আবার 2 স্টেপ পিছায়। এখন বলতেছে ওনারা পদত্যাগ করবে, এই আগামী সপ্তাহে পদত্যাগ করবে। কিন্তু পদত্যাগ কইরা কোন দলে রাজনীতি করবে, কোথা থেকে নির্বাচন করবে সেটা বলে না ভাই। আমরা তো দেখলাম আপনারা এনসিপির একটা অংশ, এইটাই তো দেখাইছি। যেমন নাহিদ ইসলাম, উনিও তো উপদেষ্টা ছিল, উনি উপদেষ্টা থেকে আইসা এনসিপিতে যোগ দিছে, এইটা আমরা দেখছি। তার মানে কি, ওনার 2 জন রাইখা আসছে, ওই 2 জন আইসা কোথায় যোগ দিবে? এনসিপিতে। কিন্তু ওইটা মুখে বলে না। কেন বলে না? ওই থেকে আমরা বুঝে নিতেছি, চারিদিকে ছড়ায় গেছে যে ওনারা বিএনপির ছত্র ছায়ায় নির্বাচন করবে। এটা 2-4 আমরা মিলিয়ে নিতেছি, নাও হইতে পারে, কিন্তু এই হিসাবটাই এখন সবাই মনের মধ্যে গাইটা গেছে। সময় বইলা দিবে কি করবে। তফসিল ঘোষণার আগ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে, সময় আছে। যেমন তফসিল ঘোষণার আগেই কিন্তু তারেক রহমান সাহেব চলে আসবে, এটা হলো হিসাবের কথা। আবার 16ই ডিসেম্বর বিজয় দিবস, এই বিজয় দিবসের আগে তো আসবেই, আরো আগে চলে আসতে পারে, কারণ উনার আম্মা এখন সিসিওতে আছে। হ্যাঁ ভাই, সবাই দোয়া করবেন, বেগম খালেদা জিয়া সিসিওতে আছে। আইসিইউ থেকে সিসিওতে কখন নেয় জানেন? যখন হার্টের প্রবলেমটা বেশি দেখা দেয় তখনই নেওয়া হয়। ওনার হার্টের অবস্থা বেশি ভালো না, নিশ্চয়ই দেখা যাক, হয়তো ওনাকে বিদেশে চিকিৎসা নিয়ে যাবে। আর এখানে যদি চিকিৎসা হয়, নিশ্চয়ই ওনার সন্তান তারেক রহমান সাহেব যে কোনো সময় চলে আসতে পারে। দেখা যাক, সবাই দোয়া করবে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।